ভবিষ্যতে কি অপারেশন সিন্দুর 2.0 হওয়ার প্রবাবিলিটি আছে? NSG will be the Brahmastra of this country, Republic of India. দাদা, এনএসজি কমান্ডার হওয়া কতটা কঠিন বিষয়? চোখের সামনে দেখতে পাচ্ছি ওর থাইয়ের মাংস নেই, উড়ে গেল, শুধু হাড় দেখা যাচ্ছে। তো মানে ভারতের সেনাবাহিনীর স্ট্রেংথ এবং পাকিস্তান সেনাবাহিনীর স্ট্রেংথের ডিফারেন্স ঠিক কতটা? মিথ্যে প্রচার করা কিছু বাংলাদেশের মিডিয়া, চাইনিজ মিডিয়াকে কাজে লাগিয়ে সেইখানে কি পাকিস্তান ডমিনেট করার চেষ্টা করেছেন? কিষেনজির সঙ্গে কি আপনার সম্পর্ক তৈরি হয়েছিল কখনো? ওই পর্বটা ঠিক কিভাবে কেটেছিল? বিশ্বের নিরিখে ভারতের সেনাবাহিনী এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? গুলি খাওয়ার অভিজ্ঞতা কতটা ভয়ঙ্কর হতে পারে? আমাদের শার্টার কলারে আমরা সায়ানাইড ক্যাপসুল রাখতাম, যে ওটা দ্য বেস্ট। শত্রুকে যখন গুলিতে শেষ করছেন, ইমোশনাল কোনো অ্যাঙ্গেল মনের ভিতর কি ক্রিয়েট হচ্ছে? हम लोग बहुत कठिन लड़ाई लड़ रहे हैं, कभी हमारा भी साथ दीजिए ना, हमें भी रहिए कुछ हमारे पास और कुछ सिखाइए, सिखा कर जाइए। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাস পডকাস্ট। আমাদের সঙ্গে এই মুহূর্তে অতিথি হিসাবে যিনি যুক্ত হয়েছেন, তিনি দীর্ঘদিন দেশ সেবায় নিয়োজিত করে রেখেছিলেন নিজেকে, কখনো সিক্রেট স্পাই হিসাবে বা কখনো হাতে বন্দুক নিয়ে শত্রুপক্ষের বিপক্ষে ঝাঁপিয়ে পড়া। সবকিছুতেই তিনি তার মুনশিয়ানা দেখিয়েছেন নিজস্ব দক্ষতায়। দীপাঞ্জন চক্রবর্তী। আমার মনে হয় বাংলার যারা রাজনীতি, সময়, সমাজ, দেশের বিভিন্ন খবর ফলো করেন, তাদের কাছে নামটা নতুন নয়। পডকাস্ট চ্যানেলে আমাদের সবথেকে পছন্দের ব্যক্তিত্ব, আমার ব্যক্তিগত স্তরে খুব কাছের দীপাঞ্জন দা। দীপাঞ্জন দা, প্রথমে শিবম দাস পডকাস্টে স্বাগত। কেমন আছেন? অনেকদিন পর আপনার সঙ্গে আড্ডা মারতে বসা, এবং কতটা ভালো আছেন? ইংরেজিতে আমি বলি যেটা বেটার দ্যান দ্য বেস্ট, তাই ওর বাংলায় বলে গতকালের থেকে আজকে ভালো, আজকের থেকে আগামীকাল ভালো থাকবো। আমি সবসময় ভালো থাকি, নো কমপ্লেন। সকালে উঠে চোখ খুললে সূর্য দেখতে পাচ্ছি, আর কি চাই? দাদা, আপনার জীবনটা যেখান থেকে শুরু হয়েছে, কল্যাণী থেকে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব সামলানো, আজকের দিনে বসে যদি ভাবেন, কোথাও কি এটা স্বপ্ন মনে হয়? না, স্বপ্ন এই জন্য মনে হয় না, কারণ যারা যেখান থেকে আসেন তারা সবাই কিন্তু ওই ছোট শহর, ছোট গ্রাম। নরেন্দ্র মোদীজিও তো তাই, কোনসা কোটিপতি বাড়ির ছেলে। এবং এরকম হাজার হাজার উদাহরণ রয়েছে। তো কেউ কেউ আবার বলেন যে ওই হরিণঘাটার দুধ বিক্রি করতেন নাকি, যাকে সেটা নিশ্চয়ই একটা বড় কাজ। পরের দিকে উনি হরিণঘাটার ডেয়ারিটাকে বিক্রি করে দিচ্ছেন, সেটা একটা সমাপতন। কিন্তু ছোট শহর থেকে বা ছোট জায়গা থেকে, আমি অতি সাধারণ মধ্যবিত্ত বাড়ি থেকে উঠে এসেছি, নিশ্চিতভাবে সংগ্রামটা অনেক কঠিন হতো, কঠিন ছিল। এবং মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েরা বা ছোট শহরের, মফস্বল শহরের ছেলে মেয়েদের মধ্যে একটা জিনিস আছে, এটা আমি সারা ভারতবর্ষে দেখেছি, তাদের মধ্যে ফাইটিং স্পিরিটটা সাংঘাতিক। কারণ তারা অনেক কিছু সুযোগ সুবিধা পায় না, সুযোগ সুবিধা না পাওয়ার জন্য তাদের মধ্যে একটা কিলার ইনস্টিংক্ট থাকে। যাদের থাকে না, তাদের ব্যাপারটা আমি বলতে পারবো না। যাদের থাকে, আমি বহু বহু এক্সাম্পল দেখেছি, মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে বহু, ওই কিলার ইনস্টিংক্টটা সাংঘাতিক কাজে আসে। আর আমি স্বপ্নে খুব একটা বিশ্বাস করি না। সামনে চ্যালেঞ্জটাকে ওভারকাম করতে হবে। চেষ্টা করেছি, কতটা পেরেছি সেটা তো তোমরাই বলবে। যারা ছোট শহর থেকে বিলং করে, মানে আমরাও কলকাতা কেন্দ্রিক শহর থেকে বিলং করি না, একটু পিছিয়ে পড়ার মফস্বল এরিয়া থেকে আমরা বিলং করি, তাদেরকে কোন তিনটি উপদেশ আপনি দেবেন যারা স্বপ্ন দেখে এখনো ছোট জায়গা থেকে এসে? প্রথম যেটা উপদেশ দেওয়ার, জানি না যোগ্যতা আছে কিনা, আমি প্রথম কথা যেটা আমি তাদের বলি, জীবনে কখনো এক্সকিউজ সাহায্য নেবে না। বলা হয় না লাইফে, যে আন্ডারওয়ার্ল্ডের ব্যাপারে বলা হয় कि এখানে यहाँ नौकरी तो आसानी से मिल जाता है पर इस्तीफा नहीं होता है। তো সেই রকম ওই আন্ডারওয়ার্ল্ডে ঢুকলে যেমন বেরোনো যায় না, তুমি যদি জীবনে
অজুহাত, নিজের ব্যর্থতার অজুহাত দিতে থাকো, প্রথমবার জীবনে যখন তুমি অজুহাত দেবে আর যদি বেরিয়ে যাও দেখলে তোমাকে কিছু বললো না, তোমার একটা অভ্যাস হয়ে যাবে। কারণ ব্যর্থতার কারণগুলোকে বিশ্লেষণ করা এবং সেটাকে ভবিষ্যতে রিপিট না হয় সেটা এনশিওর করা, এটা একটা পরিশ্রমের কাজ। কিন্তু তুমি একটা ব্যর্থতার একটা অজুহাত দিলে কয়েক সেকেন্ডে এবং তোমার কাজ হয়ে গেল, কিন্তু শর্টকাট রাস্তাটা বেছে নেবে। সো সবার জন্য এটাই যে আপনার ব্যর্থতা আসবে, সবার জীবনে ব্যর্থতা আসে, অজুহাত দেবেন না, কারণ ব্যর্থতার কারণ আপনি নিজে। খুঁজে বার করুন ব্যর্থতার কারণ, নিউট্রালাইজ করুন, আর ব্যর্থ হবেন না। 1 2 নম্বর, স্বপ্ন দেখা ভুলবেন না। আর এই স্বপ্ন মানে ওই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন নয়, এই স্বপ্ন যেটা ঘুমটাকে উড়িয়ে দেয়। এবং আমি এই গত 26 জানুয়ারি আমার 60 পূর্ণ হলো, সিনিয়র সিটিজেন। আমি তো এখনো স্বপ্ন দেখি। আমার জীবনের এখন অব্দি সব থেকে কঠিন স্বপ্নটা আমি দেখা শুরু করেছি এবং দেখছি অনেক দিন ধরে, যে এই বাংলায় একটা পরিবর্তন আনতে হবে। কিন্তু এই যে শুধু স্বপ্ন দেখলাম মুম্বাইতে বসে, তা তো নয়। আমি তো মুম্বাই থেকে এখানে চলে এলাম। স্বপ্ন সফল হবে কি হবে না সেটা তো আমি চিন্তাই করি না, আমার মাথাতে নেই। আমার হচ্ছে আমার কাজ করা, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। আমি আমার লড়াইটা 100% করবো। স্বপ্নের পেছনে যদি তুমি দৌড়াও, সঠিকভাবে দৌড়াও, প্রাণ বাজি রেখে দৌড়াও, স্বপ্ন ব্যর্থ হয় না। 3 নম্বর, কখনো অজুহাত দিও না। এই তুমি আমার জিজ্ঞাসা করলে কেমন আছো, আমি বললাম যে আমি দুর্দান্ত আছি। আমি সবসময় এটা বলি যে বেটার দ্যান দ্য বেস্ট। কারণ আমার একটা অভ্যাস আছে, আমি এটা বলি, আমার ভয় নেই আর আমার লোভ নেই। ভয় নেই, ভয় মানুষের ভয় কিসের? মৃত্যু ভয়। আমরা মরতে ভয় পাই না, কারণ উই হ্যাভ লিভড আওয়ার লাইফ। আমি জীবন বেঁচেছি। জীবন যদি বাঁচি তাহলে আমার ভয়টা কিসের? আমি তো জীবনে সবকিছু পেয়েছি। যে শহর থেকে যেরম ভাবে উঠে এসেছি, আমার এসব পাওয়ার কথাই না। শিবম দাস আমার সামনে বসে ইন্টারভিউ নিচ্ছে, আমি এগুলো ভাবি না, এগুলো আমার স্বপ্নের মধ্যে ছিল না। আমার স্বপ্নে অন্য কিছু ছিল, সেগুলো আমি সফল করেছি। তার জন্য এগুলো বাই প্রোডাক্ট। আর যখন আমি জীবনটা বেঁচেছি, স্বপ্নটা অনেকটা সাকার করতে পেরেছি, আমার ভয় কিসের? আমাকে যদি যমরাজ এক্ষুনি আসে, আমি বলে ভাই অনেক দূর থেকে এসেছি, ইন্টারভিউটা শেষ হোক, আপনি দাঁড়ান, চলে যাব, অসুবিধা নেই। এই অ্যাটিটিউডটা রাখতে হবে। কোনো কমপ্লেন নেই, বেঁচে আছেন অনেক, এই ব্যথা সেই ব্যথা এই সমস্যা কার নেই বলো তো জীবনে? তোমারও জীবনে আছে, আমারও জীবনে আছে। ওটা নিয়ে কেন সময় নষ্ট করা? তার থেকে একটু হাসি, তাই না? দাদা, এনএসজি কমান্ডার হওয়া কতটা কঠিন বিষয়, যারা জানেন না বিষয়টা, এবং তাদেরকে কতটা কঠিন ট্রেনিং পিরিয়ডের মধ্যে যে যেতে হয়েছে আপনাদের, এবং দেশের জন্য এনএসজি কমান্ডার ঠিক কতটা গুরুত্বপূর্ণ? ইন্দিরা গান্ধী হত্যা হওয়ার পর ভারত সরকার, তখন রাজীব গান্ধী প্রাইম মিনিস্টার, এবং ভারত সরকার তখন ডিসাইড করলো, এবং সন্ত্রাসবাদ তখন ভারত কিন্তু চিনতে শুরু করে দিয়েছে, বেসিক্যালি পাঞ্জাব এবং কাশ্মীরেও JKLF মাথা চাড়া দিচ্ছে, আল্লাহ টাইগার্স মাথা চাড়া দিচ্ছে। তখন রাজীব গান্ধী ভাবলেন যে আমাদের দেশে একটা এক্সক্লুসিভ কাউন্টার টেরোরিস্ট অর্গানাইজেশন তৈরি করতে হবে। তার আগে দেখো ITBP, BSF, CRPF, ইন্ডিয়ান আর্মি, প্যারা রেজিমেন্ট, সবার কমান্ডো টিম রয়েছে। কিন্তু উনি বললেন না, উই নিড আ স্পেসিফিক স্পেশালাইজড ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন। তখন আইবির জয়েন্ট ডাইরেক্টর মোস্ট প্রবাবলি ছিলেন ডক্টর S. সুব্রমণিয়াম। ওনাকে পাঠানো হয় যে সারা পৃথিবীতে আপনি দেখুন যে পৃথিবীর যে বিখ্যাত এজেন্সি গুলো রয়েছে, যেমন ধরো মোসাদের কথা বলো, সারে নাটকাল ইসরায়েলে, IDF ইসরায়েল ডিফেন্স ফোর্স, এখানে KGB বা ওখানে জার্মানি GSG9, আপনি দেখুন ওদের ট্রেনিং কি হয়, মোডাস অপারেন্ডি কি হয়, ওদের ব্লু বুক SOP কিরকম, ওয়েপন কি ইউজ, আপনি দেখে একটা রিপোর্ট দিন, সেই হিসাবে আমরা একটা নতুন সংগঠন তৈরি করব। ডক্টর সুব্রমণিয়াম সারা ভারত পৃথিবী ঘুরে, ওই সময় পশ্চিম জার্মানি পূর্ব জার্মানি আলাদা, উনি পশ্চিম জার্মানির GSG9, যেটা এখনো রয়েছে, গ্র্যান্ডসেট গ্রুপের 9 কাউন্টার টেরোরিস্ট ফোর্স, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ, সেই GSG9 এর পুরো মডেলটা যেটা ওনার পছন্দ হলো।
এমনকি ইউনিফর্ম হুম, MP5 ইউজ করে আমরাও MP5 আজও NSG ইউজ করে। এবং উনি ইন্ডিয়াতে ফিরে এসে রিপোর্টটা দেন হুম, এবং তখন ক্যাবিনেট ডিসিশন নেয় যে ন্যাশনাল সিকিউরিটি গার্ড তৈরি হবে। এবং খুব ইন্টারেস্টিং যে এটা যখন পার্লামেন্টে NSG অ্যাক্ট পেশ করা হয় তখন প্রশ্ন ওঠে এবং এই প্রশ্ন তৎকালীন বিরোধী দলনেতা কিংবদন্তি বাম নেতা সাংসদ ইন্দ্রজিৎ গুপ্ত করেছিলেন। হুম, আমি এই নিয়ে পরে যখন ইন্দ্রজিৎ বাবু হোম মিনিস্টার হন, আমি ওনার সিকিউরিটি লিয়াজ অফিসার NSG-তে আমি এই প্রশ্নটাকে করেছিলাম, ওনার উত্তরটা আমি বলবো। তো উনি এই প্রশ্নটা করেছিলেন ভারতের পার্লামেন্টে যে এই যেটা আমি বললাম আর্মি প্যারামিলিটারি ফোর্সে সবার এত কমান্ডো টিম রয়েছে, আরেকটা নতুন কেন করতে হবে? হুম, তখন ইউনিয়ন হোম মিনিস্টার ছিলেন অরুণ নেহেরু এবং এগুলো আমি পার্লামেন্টে যখন যেতাম না, আমি ওদের আর্কাইভসে গিয়ে সব ডকুমেন্ট গুলো, পার্লামেন্টে যাবতীয় কথা তো লিপিবদ্ধ হয়, আমি ওগুলো পড়তাম দেখতাম। তো অরুণ নেহেরু বলেছিলেন কোট আনকোট যে NSG will be the ব্রহ্মাস্ত্র of this country, Republic of India. হুম, Now why ব্রহ্মাস্ত্র? কে ব্রহ্মাস্ত্র যখন সবকিছু ফেল হয়ে যাবে তখন সুদর্শন চক্র যাবে, হুম, বিনাশায় চ দুষ্কৃতম and will come back শ্রীকৃষ্ণের কাছে। যার জন্য আমাদের NSG যেটা লোগো সেটাও কিন্তু হুম, শ্রীকৃষ্ণের আঙ্গুলের উপরে সুদর্শন চক্র। না, এটাতেই যে NSG কিন্তু কখনো ডিপ্লয়েড হবে না কোনো একটা জায়গায়, যেমন 26/11 হুম, দিল্লি বম্বে NSG দিল্লি থেকে গেল, তার আগে কিন্তু প্যারামিলিটারি ফোর্স, মুম্বাই পুলিশ, ATS সবাই ফেল হয়েছে। হুম, NSG গেল, নিউট্রালাইজ করলো, একজনও সন্ত্রাসবাদী জীবিত ফিরে যেতে পারলো না। নিউট্রালাইজ করে NSG আবার ফিরে গেল মানেসরে, সুদর্শন চক্র আবার শ্রীকৃষ্ণের হাতে। আবার যখন আমাদের রাষ্ট্র বিপন্ন হবে, হুম, ভারত মাতার সম্মান অস্তিত্ব প্রশ্নের মুখে পড়বে, NSG যাবে এবং NSG নিউট্রালাইজ করবে, ফিরে যাবে। 26/11 পরে তো মুম্বাই, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর, আহমেদাবাদ, হায়দ্রাবাদ বহু শহরে, লখনৌ NSG হাব করা হয়েছে। সো NSG কিন্তু কোথাও গিয়ে ডিপ্লয়েড হয় না, এলিমিনেট করবে থ্রেটকে, ফিরে আসবে। এই জন্য ব্রহ্মাস্ত্র। তো এই জায়গাটাতে আমি বলি যে যখন বলা হচ্ছে অফিসিয়ালি যে NSG যখন রাষ্ট্রের সব সিস্টেম ফেল করবে তখন NSG যাবে, হুম, এবং সব সিস্টেম ফেল করে মানে সে সংশ্লিষ্ট সরকারের রাজ্যের পুলিশ, সব রাজ্যের কমান্ডো ইউনিট, হুম, প্যারামিলিটারি, আর্মির কমান্ডো সব ফেল হয়ে গেছে, তখন তুমি যাচ্ছ। হুম, তো তোমাকে তো সেই হিসাবে তৈরি করতে হবে, আর সেই তৈরি হওয়ার ব্যাপারটা ভয়ঙ্কর জটিল এবং অমানুষিক। অমানুষিক বললে হুম, খুব কম করে বলা হয়, খুব কম। সাধারণ মানুষকে যদি NSG-তে হুম, নিয়ে দেওয়া হয় সে মারা যাবে, সে কোর্স করতে পারবে না। আমাদের 3টে ফেজে হয়, বেসিক, অ্যাডভান্স হুম, এন্ড ফ্যান্টম। সারা ভারতবর্ষে 50-55 লক্ষ আর্ম ফোর্সেস, মানে প্যারামিলিটারি ফোর্সেস ইন ইন্ডিয়ান আর্মি, হুম, স্টেট পুলিশ থেকে যায় না, শুধু প্যারামিলিটারি ফোর্সেস ইন ইন্ডিয়ান আর্মি। তো এখন 55-50 লক্ষ, আমাদের সময় ওটা ছিল 45 লক্ষর মতো, এখন হতে পারে 55 জায়গায় 60 লক্ষ হবে। কারণ আমি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ব্যাচ NSG। সো এই যে অর্গানাইজেশন গুলো রয়েছে, ধরো তুমি গোর্খা রেজিমেন্ট বা প্যারা রেজিমেন্ট, বর্ডার সিকিউরিটি ফোর্স, ITBP যত আছে, প্রত্যেকের নিজস্ব ইন্টারনাল কমান্ডো ইউনিট রয়েছে, কমান্ডো ট্রেনিং হয়। তোমাকে NSG-তে অ্যাপ্লাই করতে গেলে তুমি যে ইউনিটের, যে আর্মের, মিনিমাম সেখানকার কমান্ডো ফোর্স থেকে 90% মার্কস তোমাকে নিতে হবে। তোমার ইউনিটে, তোমার আর্মি বা প্যারামিলিটারি ফোর্সে 90% মার্কস নিলে তুমি NSG-তে অ্যাপ্লাই করতে পারবে, আচ্ছা, নাহলে অ্যাপ্লাই করতে পারবে না।
এবার তাহলে বুঝতে পারছো যে ওই 55, 40, 45, 50 লক্ষ থেকে খুব বেশি হলে একটা কোর্সে 1000 লোক আসে। Right. এই যে ট্রেনিং প্রসেসটা, হুম। এটা বেসিক্যালি এনএসজি তে আমরা বলতাম যে ইটস নট আ প্রসেস অফ সিলেকশন, ইটস আ প্রসেস অফ এলিমিনেশন। পুরো সিস্টেম, পুরো ট্রেনিং সিস্টেমটা বসে আছে তোমাকে হুম। ফেল করানোর জন্য। সেটাই তোমার চ্যালেঞ্জ, যে আমাকে জিততে হবে। রাইট। এবং প্রথমে বেসিক ট্রেনিংটা মোটামুটি এটা 6 মাস, 36-37 উইকস। বেসিককে যদি তুমি পেয়ে গেলে, এটা 80% বেসিকে পরে আর আগে যায় না, তারপর যায় অ্যাডভান্স। এবং অ্যাডভান্সের পরে সেটা ভয়ঙ্কর খারাপ, এবং অ্যাডভান্সের পরে হয় ফ্যান্টম। ফ্যান্টমে খুব বেশি হলে 25 জন। এবার তুমি হিসাবটা দেখো, 55 লক্ষ থেকে 25 জন, রাইট। খুব টাফ একটা ট্রেনিং। আনবিলিভেবল। কারণ সব থেকে বড় যেটা, সেটা শরীর, আমাদের ওটা শেখানো হয় এবং মনটাকে তৈরি করা হয় যে শরীর কিচ্ছু না, নাথিং। শরীরের যে শক্তি, ইটস নাথিং। এবং আমাদের এনএসজি ট্রেনিং সেন্টারে ঢুকলে দেখবে বিশাল বোর্ড লাগানো আছে, কতগুলো বিল বোর্ড। ওদের লেখা আছে যে ফিজিক্যাল কারেজ ইজ দ্য লিস্ট ফর্ম অফ কারেজ। শরীরের শক্তি কিছু না, মনের শক্তি, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এইগুলা উই আর দ্য বেস্ট। আই মিন, এটা যদি তুমি সবসময় ভাবতে থাকো যে আমি কিন্তু ব্রহ্মাস্ত্র, বাস আমাকে ব্রহ্মাস্ত্র হতে হবে, সেটা যদি তুমি করতে যাও, তার জন্য তো ভাই স্যাক্রিফাইস করতে হবে। গোটা বিশ্বের নিরিখে ভারতের সেনাবাহিনী এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? না, দেখো, তুমি সংখ্যার ক্ষেত্রে বলো তো সেটা জায়গায় আমেরিকা ফার্স্ট, এটা সারা পৃথিবীতে তথ্য। রাশিয়া দ্বিতীয়, চায়না তৃতীয়, ভারত চতুর্থ। কিন্তু ভারতের এমন কি পাওয়ার আছে যেটা বাকি তিনটে দেশের নেই? একটা সাংঘাতিক ভারতের পাওয়ার আছে, এবং যার জন্য আমাদের প্রধানমন্ত্রীজিও বলছেন, এবং আমিও বিশ্বাস করি, আমরা সবাই বিশ্বাস করি, যে অদূর ভবিষ্যতে ভারত পৃথিবীতে বিশ্বগুরু নামে হবে। এই বিশ্বগুরুটা কেন হবে? কারণ ভারতের যে একটা বিশাল জনসংখ্যা, তার মধ্যে একটা বড় অংশ কিন্তু ইয়াং জেনারেশন, শিক্ষিত ধারালো বুদ্ধির ইয়াং জেনারেশন। এই মেক ইন ইন্ডিয়াতে তো এটাও তো তৈরি হচ্ছে, যে এই যে স্কিল ডেভেলপমেন্ট, সারা পৃথিবীতে ভারতবর্ষের যে ইয়াং জেনারেশন রয়েছে, পৃথিবীর বহু রাষ্ট্রে, অর্ধেকের বেশি রাষ্ট্রের পুরো জনসংখ্যাই তাই নয়। আমাদের যে হিউম্যান রিসোর্স রয়েছে, সেই হিউম্যান রিসোর্স, ইটস আনবিলিভেবল। এটাকে যদি ঠিক করে কাজ দেওয়া যায়, আমি আপনার যেটা বলি, দেখো আবার ঘুরে ফিরে ওই জায়গাটায় চলে আসছে। এন্ড ডোন্ট কনসিডার ইট অ্যাজ আ পলিটিক্যাল কমেন্ট। বাংলার হিউম্যান রিসোর্স কি করছে? ওই বেকার সাথী তার 1500 টাকা ভাতার জন্য বসে আছে। আর যাদের মধ্যে একটু রয়েছে যে না, আমরা এখানে থাকবো না, আমাদের করতে হবে, বাংলার বাইরে যাও, মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, হরিয়ানা, কর্ণাটক, হায়দ্রাবাদ, বাঙালি ছেলেমেয়েরা ছেয়ে রয়েছে। বাংলার হিউম্যান রিসোর্স বাংলার বাইরে চলে গেল, যেটা আমরা একসময় বলতাম ব্রেন ড্রেন, আমেরিকা তুলে নিয়ে যাচ্ছে। এখনো ব্রেন ড্রেন হচ্ছে বাংলায়, শুধু বাংলায়। তুমি গুজরাটে যাও, আমি রেগুলার যাই, কারণ বৃহত্তম কতগুলো শিল্প সংস্থার সঙ্গে আমি যেখানে চাকরি করতাম, আমাদের রিসেন্টলি আমি ভারতীয় জনতা পার্টি জয়েন করার আগে চাকরি ছেড়ে দিচ্ছি, আবার সিইও দেয়ার। তো আমি যেতাম মুন্দ্রা পোর্ট। তুমি ভাবতে পারবে মুন্দ্রা পোর্টে স্কিল্ড লেবারার্স অন্তত 1000 ছেলে রয়েছে, সব বাংলার। আমি কথা বলি ওদের সঙ্গে যে তোমরা বাংলা, বলে দাদা বাংলা থেকে কত পাবো, 5000, 7000, 10,000 টাকা, তাও নিশ্চয়তা নেই। আর এখানে স্কিল লেবারার, সেমি স্কিল লেবারার্স 45,000 টাকা, 50,000 টাকা মাসে স্কিল লেবারার্স নিচ্ছে। ভাবতে পারো? তো এটা হচ্ছে ভারতবর্ষের স্ট্রেংথ, হিউম্যান রিসোর্স, এবং একটা স্টেবল পলিটিক্যাল সিচুয়েশন, একটা স্টেবল গভর্নমেন্ট, এবং আমাদের ইকোনমি। কারণ এইগুলো থাকলে, স্টেবল পলিটিক্যাল সিচুয়েশন, স্টেবল গভর্নমেন্ট থাকলেই তোমার একটা নির্দিষ্ট
নীতি, রাষ্ট্রের একটা নীতি তৈরি হয়, অর্থনীতি, বাণিজ্য নীতি, শিল্পনীতি। দুর্ভাগ্যজনকভাবে রাষ্ট্র তো রাজ্যগুলো দিয়ে তৈরি হয়। আমাদের পশ্চিমবঙ্গে ওই ভাতা নীতি আর খেলা মেলা, উৎসব, হুম, কবিতা, এই নীতি ছাড়া কোনো শিল্পনীতি নেই, জমি নীতি নেই, অর্থনীতি নেই, শুধু মানুষকে বেকুব বানানো। তার ফলে আজকে বাংলা হয়েছে, বাংলা থেকে ইয়াং জেনারেশন চলে গেছে বাইরে। যারা বেঁচে পড়ে আছে যে আমরা হুম। বাড়ি ছেড়ে যেতে পারবো না, মজবুরি হতে পারে, বাবা মা আছেন, বৃদ্ধ হোটেভার, তারা ওই 1500 টাকা ভাতা নেবে। দাদা, অপারেশন সিন্দুরে পাকিস্তান ভারতের সেনাবাহিনীকে নিয়ে একাধিক দাবি করেছে, যেমন রাফায়েলকে তারা ফেলে দিয়েছে, হোয়াট এভার। কিন্তু বর্তমানে ভারতের সেনাবাহিনীর স্ট্রেংথ এবং পাকিস্তান সেনাবাহিনীর স্ট্রেংথের ডিফারেন্স ঠিক কতটা? ভারতবর্ষ পৃথিবীতে হুম, 4র্থ নম্বরে, পাকিস্তান সম্ভবত 18, হুম, ইফ আই এম নট রং, হুম, 18-19। পাকিস্তানের যে ক্লেম, তার সর্বশেষ নিদর্শন হচ্ছে এই ভারত পাকিস্তান ম্যাচের আগের দিন শাহিদ আফ্রিদি হুম, ক্লেম করেছিল যে আজকে যদি আকাশ না কাঁদে, হুম, পাকিস্তানের স্পিনাররা ভারতকে কাঁদিয়ে দেবে। হুম, এখন কে কেঁদেছে সেটা তো দেখছে সারা হুম, পৃথিবী। হুম। তো পাকিস্তানের ক্লেম নিয়ে কথা বলাটা পাকিস্তান বাতুলতা। কোন নীতিতে বিশ্বাস করছে, মানে স্ট্র্যাটেজিক্যাল যদি আপনি ডেপথে অ্যানালাইসিস করেন, যে অনেকে ইনফরমেশন ওয়ারফেয়ারে এগিয়ে যায়, মানে মিথ্যে প্রচার করা কিছু বাংলাদেশের মিডিয়া, চাইনিজ মিডিয়াকে কাজে লাগিয়ে, সেইখানে কি পাকিস্তান ডমিনেট করার চেষ্টা করে দেখো, বেশি? আমি যেটা ভয় পাচ্ছি, পাকিস্তান যে নীতিতে চলে, হুম, আমাদের প্রতিবেশী বাংলাদেশও যদি সেই নীতির দিকে হুম, এগোচ্ছে, অ্যাটলিস্ট এগোচ্ছিল হুম, ইউনূসের আমলে, এটা ভারতের জন্য চিন্তার বিষয়, কারণ দুপাশে দুই প্রতিবেশী। রাইট। না, পাকিস্তান বলতে তুমি কোন পাকিস্তানকে বোঝো? আসিম মুনিরের পাকিস্তানকে বলছে। সেটা হচ্ছে ইসলামাবাদ। হুম, পাকিস্তানের ইসলামাবাদ যে সিদ্ধান্ত নেয়, সেটা ইসলামাবাদের 100 কিলোমিটার বাইরে গেলে সেটা নেয় না। হুম, পাকিস্তানের করাচি একটা আলাদা রাজ্য। হুম, ধুরন্ধর দেখেছো, রহমান হুম, ডাকাত, করাচি। ইসলামাবাদ একটা আলাদা রাজ্য, বালুচিস্তান একটা আলাদা, খাইবার পাখতুনখোয়া আলাদা, পেশাওয়ার আলাদা, হুম, সব আলাদা আলাদা। পাঞ্জাব, পাকিস্তান, হুম, লাহোর আলাদা, কেউ কাউকে মানে না। হুম, পাকিস্তান আমরা বলি 3টে এম হুম, পাকিস্তান চালায়। পাকিস্তানের ডেমোক্রেসি নেই। হুম, 3টে এম। একটা এম হচ্ছে মিলিটারি, হুম, একটা এম হচ্ছে মৌলভিস, হুম, আর আরেকটা এম হচ্ছে মানি। সেজন্য পাকিস্তানের কোনো নীতি নেই। হুম, এবং পাকিস্তানের সব থেকে গুরুত্বপূর্ণ এবং, মাফ করবেন, হুম, সব থেকে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী তারা এই এম এদের মধ্যেই ঘোরাফেরা করে। হুম, পাকিস্তান আর্মি, বিশেষ করে আইএসআই, এদিকে মৌলভী মোল্লারা, যেখানে এরা রয়েছে, আহ, হাফিজ মোহাম্মদ সৈয়দ হুম, বা মাসুদ আজাহার, অথবা এই ড্রাগ লর্ডস হুম, আর চোরাচালানকারী, অস্ত্র হুম, চোরাচালানকারী, এরা মিলে এরা কিছুতেই চাইবে না কোনো সরকার স্টেবল হোক, হুম, কোনো সরকার স্বচ্ছভাবে কাজ করুক। যেটা ইমরান খান করতে চেষ্টা করেছিলেন, রাইট। তার পরিণতি আমরা দেখতে হুম, পাচ্ছি। তো এটা পাকিস্তানের ভবিতব্য। এবং পাকিস্তান 1 ইঞ্চিও এগোচ্ছে না। পাকিস্তান ধীরে ধীরে মানে ধ্বংসের রাস্তায় চলে গেছে। দেখবে কিছুদিন পরে কি অবস্থা হয়। বালুচিস্তানকে সামলাতে পারছে না, রাইট, পাক অকুপাইড কাশ্মীর সামলাতে রাইট। পারছে না, করাচিতে অলরেডি, কারণ পাকিস্তানে নিজেদের মধ্যে সাংঘাতিক খেউখেই। হুম। তো পাকিস্তানকে আমি কোনো রেসের মধ্যে দিই না। তো ভবিষ্যতে কি অপারেশন সিন্দুর 2.0 হওয়ার প্রবাবিলিটি আছে? আর নিশ্চয়ই আছে। অপারেশন সিঁদুর তো বন্ধ হয়নি। আমরা তো বলিনি এটা যে এটা আমাদের ক্লোজ চ্যাপ্টার। হুম, পাকিস্তান দুঃসাহস দেখাক, অপারেশন সিঁদুর হবে। হুম, এবং অপারেশন সিঁদুর 2.0 আরো মারাত্মক হবে, আরো সর্বগ্রাসী হবে। এবং আমার সাজেশন থাকবে কেন্দ্রীয় সরকারকে, যে অত্যন্ত উচ্চ মানের, সুলভ, বেসিক না হতে পারলে সরকারি পয়সায় প্রচুর রুমাল, টাওয়েল, গামছা কিছু বিরোধী দলের নেতা টেতাদের পাঠিয়ে দেওয়া, যারা হুম, পাকিস্তান আক্রমণ করলে আমরা, হুম, তারা কান্নাকাটি করে, কারণ হুম, অনেক চোখের জল ফেলতে হবে। হুম। তবে ভারত করবে, ভারতের কোনো সন্দেহ নেই। এবং এ ব্যাপারে আমাদের নীতি খুব সুস্পষ্ট। আমেরিকার বর্তমান অবস্থানটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? মানে পাকিস্তানকেও তারা চটাতে চায় না, অথচ ভারতের সঙ্গে ট্রেড এগ্রিমেন্ট করছে। তারা এক্স্যাক্টলি চাইছেটা কি দক্ষিণ এশিয়ায়? দেখো, আমেরিকা আজ বলে নয়,
আমেরিকার প্রায় জন্মলগ্ন থেকে, হুম, দ্বিতীয় বিশ্বযুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধের আগে থেকে হুম, আজ পর্যন্ত আমেরিকা কিন্তু ওদের নীতি একই রয়েছে, খুব চেঞ্জ হয় না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমি এবং এটা বলিও, যে পৃথিবীর সব থেকে বড় সন্ত্রাসবাদী রাষ্ট্রের নাম আমেরিকা। হুম, আমেরিকা নিজেদের স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ, এবং তাদের যে দেশে প্রেসিডেন্টরা হয় তাদের অর্থনৈতিক স্বার্থ, এর বাইরে আমেরিকা যায় না। এবং হেন কাজ নেই, হেন অন্যায় কাজ নেই, মানবাধিকারের বিরুদ্ধে যাওয়া কাজ নেই যেটা আমেরিকা করে না বা করেনি। লক্ষ্য একটাই, যে আমাদের অর্থনৈতিক উন্নতি হবে, হুম, আমাদের মানে দেশের যায় ভাড়মে, আমি লিডার, আমি হবে। ডোনাল্ড ট্রাম্প করছে, হুম, তার আগে জর্জ বুশ সিনিয়র করেছে, জর্জ বুশ জুনিয়র করেছে। কারণ ইরাক, হুম, কুয়েত এগুলো দখল করা, কারণ ওই পেট্রোলিয়ামটা আসছে হুম, এদের কাছে। বেকটেল, right. বেকটেলের এখনো ওয়ান অফ দ্য বোর্ড ভেনেজুয়েলাকেও মেম্বার। সেম। ডোনাল্ড ট্রাম্পও করছে। আমেরিকা পৃথিবীর সব থেকে বড় দায়িত্ব জ্ঞানহীন, মানবিকতাহীন একটা রাষ্ট্র, সন্ত্রাসবাদী রাষ্ট্র। এরা কি পাকিস্তানকে ব্যবহার করে ভারতের বিপক্ষে? হ্যাঁ, আমেরিকা, কারণ ওই যে আমেরিকার ভয়, হুম, যে আমেরিকা কেন বারবার ডোনাল্ড ট্রাম্প বড় বড় কথা বলে আবার ব্যাক করছে, ঢোক গিলছে, কারণ উনি জানেন যে যদি ভারত থেকে, আমেরিকা থেকে ভারতীয়দের আমি এই মুহূর্তে সরিয়ে দিই, তো পৃথিবীর বড় বড় যত জায়ান্টসরা রয়েছে, গুগল হোক, মাইক্রোসফট হোক, হুম, যে হোক, মুহূর্তে বন্ধ হয়ে যাবে, হুম, তা ভারতীয়রা। এটা ওনার ভয়। হুম, এবং উনি ওনার যে ভোট ব্যাংক, সেটাকে জাগিয়ে রাখার জন্য মাঝে মাঝে এইসব আওয়াজ দিতে থাকে। চাইনিজ আর আমেরিকান আর জাপানিজ, হুম, ভারতবর্ষ লোক, হুম, এই তিনটেই তো আমেরিকাকে দাঁড় করিয়ে রেখেছে। হুম, তো এছাড়া তো উপায় নেই। ওই জন্য ভারতের সঙ্গে ওইসব প্রেশার দিতে থাকবে, ও একটা ব্যালেন্সের খেলা খেলতে থাকে। হুম, চায়নার সঙ্গে কখনো গরম নরম, পাকিস্তানের সঙ্গে নরম গরম। কারণ পাকিস্তানকে, বাংলাদেশকে আমেরিকা কন্ট্রোল করার চেষ্টা তো করবেই, হুম, ভারতকে চাপে রাখার জন্য। আমেরিকার সুস্পষ্ট নীতি ছিল অপারেশন সেভেন সিস্টার্স, হুম, আমাদের নর্থ ইস্টের 7টা রাজ্য। রাজ্য, হুম, যেখানে ডিস্টারবেন্স ক্রিয়েট করতে থাকো। হুম, কাশ্মীর দিয়ে ভারতকে ডিস্টারবেন্স করো, পাকিস্তানকে দিয়ে পাক অকুপাইড কাশ্মীর, সব ভারত, ওই যে স্টেবিলিটির ব্যাপারটা, হুম, ওটাতে সমস্যা হবে। right. এখন সেটা ভারত সাকাম করে যাবে, সেটাতে ভারত নুয়ে পড়বে না কাউন্টার মারবে, হুম, তার উপর ভারতের অবস্থান, এবং সেটা এখন আমরা কাউন্টার মারছি। right. দাদা, এই যে গোয়েন্দা দপ্তর ভারত সরকারের, তার মধ্যে অত্যন্ত আরো গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যারা স্পাই, গুপ্তচর ভিত্তি করেন, বিভিন্ন দেশে নিয়োজিত থাকেন। এরা কিভাবে কাজ করে, এবং আপনার পাকিস্তানে থাকার একটা ঘটনা আপনি বিভিন্ন জায়গায় বলেছেন, তো এই ঘটনাটা এক্স্যাক্টলি কিভাবে আপনি success- না দেখো, ভারতবর্ষ ব্যাপারটা হচ্ছে, আমি আমার ব্যক্তিগত হুম, মতামত, যে যারা আর্মিতে কাজ করছেন, আর্ম হুম, ফোর্সেসে কাজ করছেন দেশের ভিতরে, আমি সম্পূর্ণ শ্রদ্ধা রাখছি তাদের হুম, উপর, সম্পূর্ণ, কারণ দে আর হুম, আবার কমরেড ইন আর্মস। রাইট। কিন্তু পার্থক্যটা কোথায়, যে আমার একজন আর্মি জওয়ান হোক, অফিসার হোক, জেসিও হোক, সে যখন মারা যাচ্ছে দেশের জন্য, আত্মবিসর্জন করলো, সুপ্রিম স্যাক্রিফাইস যেটাকে হুম, আমরা বলি, বা বীরগতি, তো সেই বীরগতি প্রাপ্ত হচ্ছে যখন, তখন কিন্তু সে অ্যাকনলেজমেন্ট পাচ্ছে, হুম, এবং ফাইন্যান্সিয়ালের কথা ছেড়ে দিচ্ছি, সে তো আছেই, অ্যাকনলেজমেন্ট পাচ্ছে, মরণোত্তর পুরস্কার পাচ্ছে, হুম, তার পরিবার, তার সন্তান সন্ততিরা, হুম, তারা গর্বিত হচ্ছেন যে তাদের বাবা বা ভাই বা সন্তানের মরদেহ রাষ্ট্রীয় পতাকায় মরিয়ে বাড়িতে আনা হচ্ছে। একটা অসম্ভব ভয়ঙ্কর বিপর্যয়, কিন্তু কোথাও তো একটা গর্ব থাকছে, আমার ছেলেকে আমরা পাচ্ছি, বীরগতি, লোকে বলবে শহীদের বাবা, শহীদের বাবা, শহীদের সন্তান, শহীদের স্ত্রী, সবসময় তারা এটা পাবে। হুম, কিন্তু যারা আমরা এজেন্সির লোক, তারা কি পায়? হুম, তারা যদি ভারতবর্ষের মাটির বাইরে ধরা পড়ে, ভারত সরকার তো স্বীকৃতিও দেয় না, না, ভারত কিছু করতেই পারবে না। রাইট। তুমি আমার দেশের রাষ্ট্রীয় নাগরিকই নয়। হুম, কোন জেলে পচবে সারা জীবন, কোথায় ওকে টুকরো করে কাটা হবে, অপরিসীম নির্যাতন করে, অপরিসীম অত্যাচার করে, তো সেটা যদি ভাবো, এবং তার বিনিময়ে কি পায়,
হ্যাঁ, সে মারা গেলে বা খবর না পাওয়া গেলে, যেটা আমাদের একটা ডিপার্টমেন্টই আছে, মিসিং ইন অ্যাকশন, MIA, যে আমার পরিবারের কাছে আমি যদি কালকে গেলাম, ধরা পড়ে গেলাম, যতদিন আমার সার্ভিস থাকবে, ধরো আমি 30 বছর বয়সে ধরা পড়লাম, 60 বছর বয়স অব্দি সরকারের 100% স্যালারি, যেমন যেমন ডিএ বাড়বে, যেরকম যেরকম ওনার প্রমোশন হওয়ার কথা, যে 6 বছরে এই প্রমোশনটা হতে থাকবে, সেই স্যালারি বর্ধিত টাকা পৌঁছে, এভরি সিঙ্গেল থিং, তার পেনশন সব পৌঁছাবে, মানুষটা পৌঁছাবে না। এবং পরিবারের লোক জানতেও পারবে না যে তাদের সন্তান হোক, স্বামী হোক, ভাই হোক, তো ভ্যানিশ হয়ে গেল পৃথিবী থেকে। কিন্তু শয়ে শয়ে কেস আছে আমাদের, এদের কথা কেউ বলে না। এবং আমার মনে আছে, আমি যখন এজেন্সিতে যাই, আমাদের যে কিংবদন্তি পুরুষ আমাদের পণ্ডিত রামেশ্বর নাথ কাউ, আমরা কাউ স্যার বলতাম, তখন উনি অতি বৃদ্ধ, উনি মাঝে মাঝে রিটায়ার করে গেছিলেন, উনি মাঝে মাঝে আমাদের হেড অফিসে আসতেন এবং উনি বলতেন যে এখানে এসেছো কিচ্ছু না পাওয়ার আশা করে, যদি কিছু পাওয়ার আশা থাকে প্লিজ এই ডিপার্টমেন্ট তোমার জন্য নয়, তোমার কোনো রেকগনিশন হবে না, সরকার তোমাকে রেকগনিশন দেবে না, তুমি যে দেশের জন্য যাচ্ছ বা দেশের জন্য প্রাণ দিলে বা দেশের জন্য একটা বিরাট কিছু করলে, দেশের লোক কেউ জানতেও পারবে না, শুধু জানবে তুমি, তোমাকে যে হ্যান্ডেল করে সরকার আর আমাদের এজেন্টদের মধ্যে একটা ব্রিজ থাকে, একজন লোক হ্যান্ডলার, তোমার হ্যান্ডলার তুমি আর ভারত মাতা, এছাড়া কেউ জানতে পারবে না। আমরা সত্যি কোন রকম এক্সপেকটেশন নিয়ে করিনি। আমি পাকিস্তানে গেছি, থেকেছি দিনের পর দিন, কোভার্ট অপারেশনে, ধরা পড়লে টুকরো করে কাটবে, অথবা কোনো পাকিস্তানের জেলে আমরা সারা জীবন পচে মরবো, অথবা সাইনাইড ক্যাপসুল ধরা পড়ার আগে চিবিয়ে ফেলতাম, এছাড়া তো উপায় নেই, ধরা পড়লো তো। ওই সময়টা আপনার কিভাবে কেটেছে? ভয়ে কেটেছে কিছু? না না না, ভয় হয় না, কি ভয় থাকলে ওই জিনিসটা কাটিয়েছেন তো ওই বললাম। সময়? না, খুব অত্যন্ত সতর্ক থাকতে হতো, ঘুমের মধ্যে ঘুমাতে পারতাম না, তো মাস 4 ঘুমাইনি, কারণ ওই শুলো তন্দ্রা আসতো, কোথাও আশপাশে একটা হালকা আওয়াজ আসলো কান খাড়া করতো যে আর্মি এসে গেছে, তুলবে, কারণ আমরা আমাদের শার্টের কলারে আমরা সাইনাইড ক্যাপসুল রাখতাম, যে ওটা দ্য বেস্ট, তোমার জন্য এর থেকে বড় মুক্তির উপায় তো নেই, কে আর তোমার টর্চার করবে। কারণ আমরা যখন বেরোতাম, আমরা যখন মিশনে যাচ্ছি, আমি জানি আমার সর্বস্ব ওই ভারতবর্ষের মাটিতে ছেড়ে গেলাম, আমি ফিরবো না ধরে নিয়েই যাওয়া, এবং আমরা তার জন্য কোনো ক্রেডিট এক্সপেক্ট করিনি, কেউ অ্যাকনলেজ করবে এক্সপেক্ট করিনি। ওই যে বললাম, শুধু আমার হ্যান্ডলার জানতেন, আমি জানতাম, আর ভারত মাতা, এছাড়া তো কেউ জানতো না, সরকারও জানতো না যে কোন মিশনে কে যাচ্ছে। আমি যে নির্দিষ্ট কাজটি নিয়ে গেছিলাম শেষ, সেটা ভারত সরকার জানতেন না, ভারত সরকারের কেউ জানতো না যে এই কাজটা হবে, একবার অ্যাপ্রুভাল হয়ে গেছে, অন প্রিন্সিপাল ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভাল হয়ে গেছে, এবার আমার এজেন্সির একজন জয়েন্ট ডাইরেক্টর, উনি আমার হ্যান্ডলার, আমার সঙ্গে আলাপ করিয়ে দেওয়া হলো, তারপর থেকে আমার এজেন্সি আবার কেউ কোনো যোগাযোগ রাখবে না, কারোর সঙ্গে আমিও যোগাযোগ রাখবো না, শুধু হ্যান্ডলার। উনি এখনো বেঁচে আছেন, প্রায় 88 বছর বয়স। ওনার সঙ্গে যখন কথা হয়, কারণ উনি জানতেন কি কি করতে হবে, এবং তার জন্য আমাদের কোনো কিছু পাওয়ার আশা নেই, তার বদলে কিছু পাওয়ার আশা নেই। বাড়ির বা পরিবারের লোকের সঙ্গে না, ওই সময় সম্পর্ক ছিল না, প্রশ্নই আসে না। এবং এটা এতটা একটা বাজে অভ্যাস, এটা খুব বাজে অভ্যাস, যে বাড়ির লোকদের জানাবো না। আমি জানি না তুমি বিলিভ করবে কিনা, আমি পরশুদিন রাত্রেবেলায় কলকাতায় পৌঁছেছি, তার আগে অন্তত 15-20 দিন ধরেই এটা মোটামুটি ফাইনালাইজেশন হয়ে গেছিল, ফাইনাল স্টেজে, যে আমি ভারতীয় জনতা পার্টি জয়েন করব। আমার স্ত্রী বা আমার দাদা কল্যাণীতে থাকেন, তাদের কোনো আন্দাজই নেই
এবং পরশুদিন হুম, আমি বেরোনোর আগে মানে আমি আমার স্ত্রীকে বললাম আগের দিন যে এই আমার অফিসের একটা খুব জরুরি কাজে আমি কলকাতা যাচ্ছি, হুম, দুদিন আমি তো যাই, এসেছি। দাদাকেও বললাম হুম, অফিসের কাজে আমি কলকাতায় গেছি, কল্যাণীতে গেলাম, হুম, বাড়ির গাড়ি নিয়ে কালকে আসলাম, অফিসের কাজে হুম, এসেছি। জয়েনিং হয়ে যাওয়ার পরে যে ছবি টবি যখন বেরোলো তখন আমার স্ত্রীকে আমি বম্বেতে পাঠালাম দ্যাট আই হ্যাভ জয়েন বিজেপি। আর আমার দাদা সে জাপানে গেছে খুব, হুম, এই দুদিন আগে, হুম, তাকে পাঠালাম যে আই হ্যাভ জয়েন। দুজনেরই একটা কথা, এটা কি হলো আমরা হুম, জানলাম না, না তোমাদের জানার তো দরকার নেই, কারণ দিস ইজ অলসো ফর মি আ মিশন। হুম, আমি নিছক একটা রাজনৈতিক দলে যোগদান করতে যাচ্ছি না ক্যারিয়ারের জন্য, হুম, এটা আমার জন্য একটা মিশন, আর মিশনে তো গোপনীয়তা রাখতেই হবে। তো আমাদের তখনও বাড়ির লোক কেউ জানতো না, কারণ বাড়ির লোক জানলে, আমি জানি না তুমি যে ওই ফ্যামিলি ম্যান সিনেমাটা দেখেছো ওই হুম, ওটিটি, হুম, হুম, প্রচুর সিমিলারিটি আছে, প্রচুর। হুম, কারণ বাড়ির লোক সহ্য করতে পারে না হুম, এটাই যে আমার এবারে ওখানে শ্রীকান্ত তিওয়ারি হুম, এবং সুচিত্রা তাদের এই সিজন 4-এও কিন্তু টানা পড়ে আছে, রাইট, বাট এখনো সংসারটা বা সম্পর্কটা টিকে আছে। হুম, আমার কিন্তু টেকেনি, হুম, ও 10 বছর পরে আমার ডিভোর্স হয়ে যায়। রাইট, কারণ এটা আমি কখনোই আমার প্রথম স্ত্রী, তাকে আমি কখনোই কোনো রকম দোষ দিই না, এবং তার সঙ্গে এখনো খুব ভালো সম্পর্ক আছে। ওই ওই অমানসিক কষ্ট কেউ নিতে পারে না, সম্ভব নয়। এটা কি প্রাইমারি যখন বিচ্ছেদ হয়েছিল, মানে এই ঝগড়াঝাটির কারণটা কি না, আপনার কাজ ঝগড়াঝাটি ছিল? কোনোদিন হয়নি, ঝগড়াঝাটি হওয়ার তো স্কোপ ছিল না, আমি তো আপনার পাকিস্তান। কর্মজীবনটা অনেক বেশি, হ্যাঁ না, আমি আপনি ভবিষ্যতে ঝগড়াঝাটিটা ছিলেন। হবে কি করে, কারণ আমি তো ছিলামই না, রাইট, আমি তো পাকিস্তান চলে গেছি, আমি তো জানিয়ে যাইনি যে আমি যাচ্ছি, হুম, কারণ এটা আন্ডার কভার মিশন। এখন এটা খুব স্বাভাবিক, তোমার স্ত্রীকে তুমি বিকালবেলা বেরোলে আর 6 মাস 4 মাস ফিরলেই না, হুম, তোমার স্ত্রী ভাববেন তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে বা তোমায় কেউ কিডন্যাপ করেছে বা কেউ তোমায় খুন করে দিয়েছে, হুম, আজকের অবস্থায়। রাইট, আর তুমি যদি এই চাকরিতে করো তাহলে কি ভাববে, নেগেটিভই তো ভাববে। হুম, তুমি একদিন লেট করে বাড়ি পৌঁছাও, বাড়িতে দেখো তোমার স্ত্রীর অবস্থা। আর আমি 3 মাস 4 মাস ধরে একে জানেই না, হুম, এবং কোনো জানানোর কোথায় জানবে সেই উপায়ও নেই, রাইট, কারণ আমাদের তো পরিচয় আলাদা। রাইট, এক্স্যাক্টলি যেটা শ্রীকান্ত তেওয়ারি ফ্যামিলি ম্যান দেখো আমাদের তাই, হুম, আমরা তো বলতে পারি না, কোথায় আছেন? কারণ বললেও ডিভোর্স হবে, হুম, এরকম বিয়ে হবে না, না বললেও হবে। হুম, আমি যখন প্রথম মানে 92 হুম, অল্প বয়স, তখন জাস্ট জাস্ট এনএসজি-তে হুম, ঢুকলাম। আমার মামা এখানেই থাকেন বালিগঞ্জে, বয়স হয়েছে এখন। ওনার খুব ঘনিষ্ঠ বন্ধু, বাংলার অসম্ভব অত্যন্ত পরিচিত জনপ্রিয় একটি ফ্যামিলি, হুম, নাম বলবো না অবভিয়াসলি, তার দুই ভাই, এক ভাইয়ের মেয়ের সঙ্গে আমার বিয়ের সম্পর্ক হয়েছিল। হুম, আমি কিছুতেই চাইছিলাম না, হুম, যে না না এখন কি বিয়ে করবো, আর এনএসজি-তে গেছি আমি, কি এখন আমার। ও মামা প্রচন্ড প্রেসার করলো, কারণ ওই মেয়েটির বাবা আমার মামার অসম্ভব বন্ধু, এবং পরিবারটি আমি নাম বলে 1 সেকেন্ড আমি অফলাইন বলবো পরে, হুম, 1 সেকেন্ডে চিনি। হুম, তো এসে অনেক ঝামেলার পরে মা বললো আর চল, ভাই বলছে এবার যা, তুই পরে মানে রিজেক্ট করে দিস। গেলাম, দেখা হলো বালিগঞ্জে, হুম, খুব ভালো পরিবার, এত সুন্দর কথা, একটা বিশাল ফ্যামিলি, মানে বিরাট তাদের নাম, হুম, বিশাল অর্থে টাকার অর্থে নয়, কিন্তু বিশাল ব্যাপার। মেয়েটিও খুব ভালো, হুম, ভীষণ ভালো, লেডি ব্রাহ্মণ টেমন কোথা থেকে, তখন সে গ্রাজুয়েশন করেছে, এই সেই, ভালো গান, খুব ভদ্র সুন্দর পরিবার। তো এইসব কথাবার্তার কিছুক্ষণ হওয়ার পরে মেয়েটির মা আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে কেমন দেখলে আমাদের মেয়ে, কেন খুব ভালো মেয়ে, কোনো সন্দেহ নেই, তো মানে যার ঘরে যাবে তার জন্য তো বিশাল একটা হুম, ভাগ্য লক্ষ্মী। তখন হাসতে হাসতে বলছেন যে হুম, হুম, তাহলে তোমার ঘরে যাবে না বলছো, হুম, তাহলে না আমি তা তো বলিনি, আমার দুটো কন্ডিশন রয়েছে। হুম, তখন বলছেন কি কন্ডিশন, এরকম প্রথমত বিয়ে যদি হয়, আপনার মেয়েকে বিয়ে না করার মতো আমার কাছে কোনো কারণ নেই, আমিও যোগ্য নই মেয়েটির। হুম, কিন্তু বিয়ে যদি না হয়, বিয়ে হলো, মেয়েটি কোনোদিন সিঁদুর পরতে পারবে না, হুম, কারণ
যে কোনো দিনই সিঁদুর মুছতে হবে, হুম, আর ওই শাখা পলা এইসব করা চলবে না, ওগুলো ভাঙতে হবে। হুম, সেকেন্ড, আমি দেখলাম মুখ চোখের অর্ধেক চেহারা চেঞ্জ হয়ে গেল। হুম, সেকেন্ড এলাম, আপনার মেয়ে আমাকে যতদিন আমি পেশায় থাকবো, হুম, যে কোন পেশায় থাকবো তা বলবো না, কিন্তু যতদিন পেশায় থাকবো আমাকে কোনোদিন প্রশ্ন করবে না আমি কোথায় গেছি, কি করছি, কেন গেছি, হুম, কবে আসবো, কোথায় যাচ্ছি। না, কোনো প্রশ্ন নেই। পেশাগত জীবনে সে ডিফারেন্ট। এটাতে রাজি থাকলে বলুন, তখন আর কেউ রাজি হয়? হুম, পরে আমার মামা আমাকে খুব গালিগালাজ করলে, এরা না কোনো কম্প্রোমাইজ নেই, right. বিকজ উই বিলিভ দ্যাট নেশন ফার্স্ট, রাষ্ট্র সবার উপরে। দাদা, অনেক গুরুত্বপূর্ণ মিশনে আপনি অংশগ্রহণ করেছেন। কিষেনজির সঙ্গে কি আপনার সম্পর্ক তৈরি হয়েছিল কখনো? ওই পর্বটা ঠিক কিভাবে কেটেছিল? না, সেটা আমি তখন কর্পোরেট ওয়ার্ল্ডে চলে এসেছি রিটায়ারমেন্টের পরে, এবং এটা 2009-10। হুম, বিহার থেকে আমি তখন, ভারতবর্ষ নয়, পৃথিবীর বৃহত্তম একটা সিকিউরিটি এজেন্সি পৃথিবীর, হুম, তাদের পূর্ব ভারতের ইস্ট ইন্ডিয়ার আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম। এবং বিহারে আমাদের 6 জন লোককে একটি প্রজেক্ট থেকে মাওবাদীরা উঠিয়ে নিয়ে যায়, এবং হুম, তখন কিন্তু পিক পিরিয়ড, তখন অপারেশন গ্রিন হান্ট জাস্ট চালু হবে। হুম, পিক প্রধানমন্ত্রী মনমোহন সিং অথবা তখন হোম মিনিস্টার ছিলেন চিদাম্বরম, এই দুজনের মধ্যে একজনের কারো স্টেটমেন্ট ছিল, দ্য বিগেস্ট ইন্টারনাল সিকিউরিটি থ্রেট ইজ দ্য মাওয়িস্ট মুভমেন্ট। তো ওই সময় ওরা তুলে নেয় এবং 7 কোটি টাকার ডিমান্ড দেয়। হুম, আমার কোম্পানি বিদেশি আন্তর্জাতিক, কল হলো একটা, সেখানে আমাদের গ্রুপ সিইও হুম, ইংল্যান্ড থেকে, এটা ইংল্যান্ড বেসড কোম্পানি, হংকং, এশিয়া প্যাসিফিক, ইন্ডিয়া হেড, সিইও সব সেখানে। আমি সব থেকে সামান্য ছোট একটা ভাইস প্রেসিডেন্ট, নাথিং। হুম, সেই মিটিংটাতে, সেই কলে ডিসকাশন, হুম, এবং সেখানে প্রথমেই আমাদের গ্রুপ সিইও বললেন যে আমাদের বোর্ড ডিসিশন নিয়েছে ইংল্যান্ডে যে উই আর রেডি টু পে দ্য র্যানসাম, 7 কোটি, গেট দেম ব্যাক। হুম, তালিয়া হলো ফোন কলে, তো সবাই তো ফ্যান্টাস্টিক হুম, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। তো উনি তখন বললেন, তার নাম মনে আছে, নিক বাকলস, উনি বললেন যে লেট মি আস্ক ইউ আ কোশ্চেন, যে ইন্ডিয়াতে ছিলেন যারা, the person who is on the ground, who is that in charge of that state, is he there? সবাই বললো, what is his name? Dipanjan. Dipanjan, can you hear me? No, yes sir. What is your opinion? Everybody, entire হুম, Asia Pacific, India, everybody is happy. What is your opinion? And I'm dead against it. We should not pay the ransom. So what? They will kill them. হুম, Let them kill. হুম, কারণ আমার আন্ডারে ছিল তখন বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা। হুম, 2009-10 ইতিহাস দেখলে এই 4টে রাজ্যে 68খানা জেলা, হুম, সেই 68খানা জেলার মধ্যে 55টা জেলাতে কন্ট্রোল করতো মাওয়িস্টরা, এবং এই 4টাই আমার সাম্রাজ্য। হুম, আমার 22,000 লোক কাজ করে। হুম, আজকে যদি বিহার থেকে উঠে যায় এবং আমরা র্যানসাম দিই, কাল উড়িষ্যা থেকে উঠবে, পরশু ঝাড়খণ্ড থেকে উঠবে, হুম, প্রেসিডেন্টস। লোকে তখন মনে করবে আমার কোম্পানির লোকেরা এরা চলতা ফিরতা চলমান এটিএম, হুম, এদের ওটাও টাকা। ফরগেট অ্যাবাউট মাওবাদী, লোকাল গুন্ডারা উঠাবে, right. কাকে কাকে টাকা দেবে, বিজনেস বন্ধ করে দেবে। হুম, সাইলেন্স। হুম, আমার যে সিইও ছিলেন উনি বাঙালি, কলকাতার লোক, হুম, উনি আমাকে বাংলায় বলতে শুরু করলেন, এ কি বলছেন, আমি পাগল হয়ে গেছেন, এসব কি বলছেন। গ্রুপ সিইও প্রচন্ড জমকালেন হুম, ওনার নাম করে, why you are talking to him in a different language, talk to him in English, হুম, I would also like to hear. হুম, তখন না, সরি সরি, ডোন্ট রিপিট ইট अगेन। সিইও কে ঝাড়লেন। আমাকে তখন আবার বললেন যে তুমি মানে এটা ভাবতে পারছো ডেড বডি, শুড উই ওয়েট টু রিসিভ দ্য ডেড বডি? নো, হুম, আমি ছাড়িয়ে আনবো। তুমি ছাড়িয়ে আনবে? ইয়েস। হাউ? আই হ্যাভ নো প্ল্যান, নো ক্লু। দেন হাউ ইউ উইল ডু? গিভ মি টাইম। The question is, unfortunately, when I joined this organization, nobody has gone through my CV minutely. হুম, অল্প অল্প উপর থেকে জেনেছে,
এ ভাই আগার যদি আমি না আনতে পারি আমার ছেলেদের ছাড়ি, কারণ ওরা আমার সন্তান, তাহলে কে পারবে? কেউ পারবে না। আর এটা আমার জন্য চ্যালেঞ্জ। মাওবাদীরা হোক, কিষাণজি হোক, বা যেই, তখন আমি জানতাম না যে কারা করেছে। সে কত বড় দাদা যে আমাকে, আমার থেকে টক্কর মেরে আমার ঘর থেকে, মানে ওই সিংহিনীর মুখ থেকে বাচ্চা নিয়ে যাওয়া, আমি তো ফিরিয়ে আনবো। কিভাবে আমি জানি না। কি চাও? আনকোশ্চেনেবল অথরিটি, কেউ আমাকে কোনো প্রশ্ন করবে না, আমি আনবো। এবং 17 দিন এই লড়াই চলেছে। কিষাণজিদের সঙ্গে, কিষাণজিকে 17 দিন নেগোসিয়েশন, কনভিন্স করে একটা পয়সা না দিয়ে 6 জনকে ফিরিয়ে এনেছিলাম বিহার ঝাড়খণ্ড বর্ডার থেকে। আনডাউটেডলি আমাকে একটা কথা বলতেই হবে, চিত্রদীপ চক্রবর্তী সাংবাদিক, এবিপি আমাদের এখন এই সময়, ও আমাকে কানেক্ট করে দিয়েছিল কিষাণজির সঙ্গে, কেউ করেনি। কারণ তখন বাংলার পুলিশ নজর রাখতো সমস্ত এদের সাংবাদিকদের উপর। ও আমায় কানেক্ট করে দিয়েছিল কিষাণজির সঙ্গে, দেন আমি ওটাকে নিয়ে। তো কিষাণজির সঙ্গে আমার দিনের পর দিন কথা হয়েছে এবং আমার কাছে রেকর্ডেড রয়েছে। ফাইনালি ওনার সম্পর্কটা আমি লিখেছি। ওনার সম্পর্কটা কিরম ছিল জানো? আমার আর ওনার সম্পর্কটা অনেকটা ফেলুদা আর মগনলাল মেঘরাজের সম্পর্ক। কারণ আমরা দুজনে, মানে বললাম তো, আমার কাছে কিচ্ছু নেই, একটা মোবাইল ফোন, শুধু নাভ, ওনার সিম্প্যাথি, কোথা থেকে ওনাকে হিট করব, কোথা দিয়ে আমি ওনাকে বার করব, করেছিলাম। প্রথম দিনের আলোচনায় আমি যখন রিকোয়েস্ট করছি যে আপনি এই গরিব মানুষদের মারবেন না, আমরা দেখছি, তো কথা বলতে বলতে আমি একবার জেনে বুঝে আমি ওনাকে কমরেড করে বলে, কমরেড মারবেন না, তো উনি না সাইলেন্ট হয়ে গেলেন, বলে আপ कॉमरेड बोल रहे आप तो कॉमरेड ही है ना, आप गरीब के लिए तो कॉमरेड ही है, तो आप हमें मारो ना, आप शहर में आके बड़े लोगों को मारो ना, लेकिन आप गांव में, देहात में गरीब लोग, আমাদের সিকিউরিটি গার্ড, তাকে মারলে আপনার কোন বিপ্লব হবে? সে দিন আনি দিন খাই লোক। এইভাবে তাকে মডুল করতে করতে আমি 17 দিন বিহারে ছিলাম, পাটনায়। তারপর ওদের ডেরায় ওরা আমার গান পয়েন্টে নিয়ে যায়, সেখান থেকে আমি ছাড়িয়ে আনি। এবং যখন ছাড়িয়ে আনি তখন আমাকে বলে ওরা যে এরিয়া কমান্ডার, কিষাণজি তো আর থাকবেন না, এরিয়া কমান্ডার যে আমায় হ্যান্ড ওভার করলো 6 জনকে, আমাকে হঠাৎ করে বলছে। তার আগে আমি পরিচয় দিই, আমার পরিচয় দেয়নি, কারণ ওরাও বলেছিল, চিত্রদীপও বলেছিল অরিজিনাল পরিচয় দেবে না, ইভেন ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট ওগুলো বলবে না, তাহলে ওদের ছেড়ে দিয়ে তোমাকে আটকে রাখবে, তোমাকে 10 কোটি টাকা চাইবে, তোমার কোম্পানি দিতে বাধ্য, পরিচয় দেবে না, HR ম্যানেজার ট্যানেজার, এবং ফোর্স পাস্ট ব্যাকগ্রাউন্ড তো একদমই না। ঠিক আছে, যেদিন সব ছাড়িয়ে টাড়িয়ে দেওয়া হয় তখন ওদের যে এরিয়া কমান্ডারের সঙ্গে আমার একটা ভালো রিলেশন হয়ে গেছিল সেদিন। তো আমাকে লাস্টে বলছে, এসব हम लोग बहुत कठिन लड़ाई लड़ रहे हैं, कभी हमारा भी साथ दीजिए ना, हमें भी रहिए कुछ हमारे पास और कुछ सिखाइए, सिखा कर जाइए। मैं बोला मैं क्या सिखाऊं भाई, तो सर हमें पता है आप NSG में थे। अभी आकाश के परिचय माने, बोले सर आपको क्या लगता है, हमने होमवर्क नहीं किए, आप बताया कि HR मैनेजर ऐसा कुछ नहीं है, आप वाइस प्रेसिडेंट है, आप NSG में थे, फौजी है, हमें सब पता है आपके बारे में, हमने होमवर्क जो करना था कर लिए। তো ওটা আমার লাইফের বিগেস্ট চ্যালেঞ্জ ছিল, সেকেন্ড বিগেস্ট চ্যালেঞ্জ। কারণ আমার NSGর অপারেশন গুলোতে আমার সঙ্গে সরকার রয়েছে, কমান্ডোজ রয়েছে, কোভার্ড অপারেশন গুলোতে আমি তো নিজেকে স্যাক্রিফাইস করে চলে গেছি, আমার তো ফিরে আসার কোনো চান্স নেই, একদম মৃত মানুষের আবার কিসের ভয়। এটাতে ছিল যে আমাকে ফিরে আসতে হবে, শুধু নয় 6 জন মানুষকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে হবে, ওটা ছিল সেকেন্ড বিগেস্ট চ্যালেঞ্জ। অ্যান্ড আই অলওয়েজ কনসিডার আজকের দিনেও আমার লাইফের বিগেস্ট চ্যালেঞ্জ আমি গতকাল পা রেখেছি। এই বাংলাকে প্রেতের শাসন থেকে মুক্ত করতে হবে। ওখানে 6 জন মানুষের প্রাণ, এখানে 10 কোটি মানুষের প্রাণকে মুক্ত করতে হবে, তাদের ফিরিয়ে আনতে হবে। গুলি চালানোর অভিজ্ঞতা তো নিশ্চয়ই আপনার আছে। মানে এটা প্রথম যখন আপনার মনে হয়েছে যে কোনো ব্যক্তিকে, শত্রুকে যখন গুলিতে শেষ করছেন, ইমোশনাল কোনো অ্যাঙ্গেল মনের ভিতর কি ক্রিয়েট হচ্ছে ওই সময়? কি ভাবেন একটা গুলি চালিয়ে একজনকে শেষ করে দিচ্ছে? তুমি যে কোনো ক্রিকেটার, যে কোনো ফুটবলার, যে কোনো পারফর্মার, কাউকে জিজ্ঞাসা করো,
যে তারা যখন পারফর্ম করতে যায় তখন তাদের ভয় হয়। হুম, প্রথম সেকেন্ডটা হয়তো লাগবে, যতক্ষণ শুরু না হচ্ছে, একবার ঢুকে পড়লে তখন আর ভয় কিসের। হুম, এবং এটা তো আমরা তো অটোমেশনে চলে যাই, হুম, যন্ত্রের মতো করি। সেটাই তো শিক্ষা, সেটাই ট্রেনিং। এবং আমরা তো কাউকে খুন করতে যাচ্ছি না, হুম, আমরা কাউকে মারতে যাচ্ছি না। আমি জীবনে শব্দটা ইউজ করিনি যে কাউকে মারলাম। উই হ্যাড I had eliminated threat to the country, হুম, risk marginalization, হুম। আমরা এই শব্দগুলো ব্যবহার করি। কাউকে এনকাউন্টার করলাম, কাউকে মেরে দিলাম, নো, আই ডোন্ট এভার ইউজ ইট। গুলি মারার আগে বাঁচতে চাওয়ার তো একটা আর্তনাদ অপোজিট না না না, থেকে আসে। সন্ত্রাসবাদীরা বা আমি তো সাধারণ মানুষের নিয়ে কাজবাজ করিনি, টেরোরিস্টরা কখনো আত্মঘাত করে না। সেই ওদের ডেডিকেশন ভাবা যায় না। ইভেন আমি একটা সিচুয়েশনে ছিল, আমি সেখানে ওটা আমার জীবনের শেষ অপারেশন, এবং আমি 6 মাস হসপিটালে ছিলাম। এবং আমাকে যখন নিয়ে আসা হয়েছিল, এয়ার রেস্কিউ করা হয়েছিল ওপার থেকে, হুম, এবং হসপিটালে নিয়ে আসা, আর্মি মিলিটারি হসপিটালে রেস্কিউ করে, তখন হসপিটালে এন্ট্রি ছিল ব্রড ডেড। হুম, এগুলো আমি সব স্ক্যান করে, না ওইগুলো নিয়ে আমি পরে বহু বছর পরে গিয়ে স্ক্যান করে আমার মাকে গিফট করেছিলাম ফ্রেম করে, ব্রড ডেড। তো ওই অপারেশনে একটা সিচুয়েশন ছিল যখন আমার আমনা সামনা ছিলাম, একজন আরব গেরিলা আর আমি একদম আমনা সামনে। হুম, মানে ও দাঁড়িয়ে রয়েছে 6.5 ফিট 7 ফিটের একটা জায়ান্ট, হাতে AK-47 হুম, আর গ্রেনেড, এক হাতে গ্রেনেড নিয়ে দাঁড়িয়ে রয়েছে, হুম, আর আমি মাটিতে শুয়ে, মানে প্রায় হামাগুড়ি দিয়ে আমি টার্ন করে দেখি সামনে দাঁড়িয়ে। হুম, ধরো তোমার টিমে ক্যামেরা ওই এইটুকু জায়গায় সে হুম, দাঁড়িয়ে, 7 ফিটের একটা জায়ান্ট, আর আমি হামাগুড়ি দিচ্ছি। আমি উঠে দাঁড়াতেই পারবো না, ও তো গ্রেনেড হাতে রয়েছে, AK-47 বাড়তে, তো ওইখানে দাঁড়িয়ে মারবে। তো আমি ওর মাথা টাথা ওগুলোকে টার্গেটই করিনি। হুম, আমার ভিজিবিলিটি লিমিট হচ্ছে ওর পা, থাই। হুম, আমার হাতে MP5 ছিল, আমি 30-28টা গুলি পুরো ম্যাগাজিন আমি ফায়ার ব্লাস্ট করলাম। চোখের সামনে দেখতে পাচ্ছি ওর থাইয়ের মাংস নেই, উড়ে গেল, শুধু হাড় দেখা যাচ্ছে, হুম। শুধু হাড়গুলো দুটো থাইয়ের। একটা চিৎকার করে হাতে গ্রেনেডটা খুলে জাম্প মারলো আমার উপরে, যে আমাকে নিয়ে উড়ে যাবে। আর আমরা একটা পাথরের পাহাড়ের চাতালের উপরে চলছিল এটা। তো আমি দেখলাম আমার কাছে কোনো অপশন নেই, হুম, মানে ওখানে আমি 1 সেকেন্ড থাকলেও ওই গ্রেনেডটা ও উড়বে, আমিও উড়বো। হুম, মানে ডেডিকেশন ভাবো যে ও, মানে ওই রকম চোখের সামনে তো দেখলাম, মানে পুরো থাই গুলোতে হাড়, সাদা হাড় দেখা যাচ্ছে। হুম, আমি ওই পাহাড় থেকে নিচে ঝাঁপ দিলাম না, আমি গড়িয়ে পড়লাম, কিন্তু ঝাঁপ দিলে পাটা ইমিডিয়েট শেষ হয়ে যাবে। আমি গড়াতে শুরু করলাম, গড়াতে গড়াতে পড়লাম, তারপর আমি বেহোশ হয়ে গেছিলাম। প্রায় 6-8 ঘন্টা পরে হুম, জ্ঞান ফেরে। সেই ঘটনাটাতে আমার 4টে রিবস ভাঙে, আমার বা পায়ে সিনবোন ভাঙে, স্পাইনাল কর্ড একটা যায়, বা হাতে কলার বোন যায়, হুম। মানে আমার শরীরটা ধ্বংস করে দিয়েছিল। এবং কিভাবে বেঁচে রেস্কিউ রই, এটা বড় গল্প। তো ওরাও কাঁদে না, আমরাও কাঁদি না। শেষ প্রশ্ন, গুলি খাওয়ার অভিজ্ঞতা কতটা ভয়ঙ্কর হতে পারে? সিনেমা যা দেখা হয় তার থেকে অনেক বেশি। হুম, কারণ গুলি খেলে তারপরে ডায়ালগস দেওয়াটা মুশকিল হয়ে যায়, কোনো প্রশ্নই আসে না। হুম, আবার বাঁ পায়ে গ্রেনেডে আধা ওড়া, হুম, আমি উড়ে গিয়ে পড়েছিলাম, হুম। এবং নাম হয়ে যায়, তখন ব্যথা হয় না, তখন নাম হয়ে যায়। কোনো সার থাকে না, অসার না, হয়ে কোনো যায়। রকম স্বাদ থাকে না। আবার বাঁ পাটাও এট এ যে গ্ল্যান্স কি অ্যাম্পুট মনে করা হয় হলো, খাওয়ার পর যে খেয়ে তো আগে গেলাম, মানে কি মনে হয়, মানে যখন কিছুই মনে কামান হয় না, হিট করে কিছুই মনে হয় না, কিচ্ছু পয়েন্ট মনে হয় না। 2-3 সেকেন্ড কিছু মনে হয় না না? না না না, পরেও মনে হয় না। হুম, ব্যথাটা 10-15 সেকেন্ড পরে ব্যথাটা হয়। হুম, তো সে ব্যথা সহ্য করে, আমাদের দেখো, আমাদের ট্রেনিং এ একটা শেখানো হয় হুম, এনএসজি-তে, যে তোমার শরীর আর মন, এই হুম, নিয়ে তো তুমি মানুষ। রাইট। আমাদের প্রপারলি শেখানো হয়, এটা এত সহজ নয়, এটা একটা বিশাল কঠিন জটিল প্রক্রিয়া। হুম, তো আমরা শরীর আর মন দুটোকে আলাদা করে দিই, হুম, দুটো আলাদা হয়ে যায়। হুম, তুমি ভাবো যে আমি 2 মাস আগে আমার বা পাটায় বাইপাস সার্জারি হলো, বা পায়ে। হুম, কারণ আমার বা পাটা অ্যাম্পুটেশন হয়ে গেছিল, এই ফ্রস্ট বাইট, গ্রেনেড, এসবের জন্য আমার বা পাটা পুরোটা অ্যাম্পুট করা হয়েছে, বা পায়ের পুরো পাতাটা, ডান পায়ের একটা আঙ্গুল, আর আমার থাইও প্রায় হুম, 8 ইঞ্চির মতো রড রয়েছে। হুম, তাও এবার তার জন্য ব্লাড সার্কুলেশন পুরো বন্ধ বা পায়ে। এটা ঠিক করার জন্য এই কলকাতা অ্যাপোলোতে আমি 1 মাস ছিলাম। আমার বা পায়ে বাইপাস হবে। হুম, তো গ্রোইন থেকে কুচকি থেকে হাঁটু অব্দি 19টা সেলাই এবং 3টে হোল করা হুম, হয়েছে, 6টা 6টা 7টা হুম, স্টিচ।
আর ওই মাঝখানে মাঝখানে হোল যেখান দিয়ে ওরা বার হুম। করেছে আর্টারি। হলো 7 দিন থাকলাম, হুম, ডাক্তার বললেন এবার হসপিটাল থেকে আপনার ছুটি, আপনি বাড়ি যেতে পারেন। হুম, উনি থোড়ি জানেন যে আমি বম্বে থেকে এসেছি। হুম, আমি বাড়ি চলে গেলাম, হুম, স্টিচ কাটা হয়নি। আমি বললাম আমি বম্বে যাবো। বলে মানে? হ্যাঁ আমি বম্বে যাবো, স্টিচ গুলো তখন কাটবেন, আমি এখানে 1 মাস থাকবো না, আমার কাজ আছে, বম্বে অ্যাপোলোতে আমি কাটিয়ে নেবো। আমি একা অ্যালোন হুম, ফ্লাইট ধরে চলে গেছি বম্বে। এবং তারপরেও তুমি জানো আমি গাড়ি চালিয়ে বম্বে right, থেকে কলকাতা right. এসেছি, কলকাতা থেকে বম্বে গেছি একা। সো আমরা শরীর আর মনটাকে আলাদা করে দিই। ব্যথা হচ্ছে হোক না, ব্যথা ব্যথার মতো, ওটা আমার শরীরের ব্যথা হচ্ছে, আমার হুম, মনে আমার ব্যথা হচ্ছে না। হুম, আমাকে অনেকে বলে ব্যথা হয় না, ওটা শরীরের হয়। আমি কোনোদিন জিজ্ঞাসা করি না, হুম, জিজ্ঞাসা করলেই ও বলবে শরীরে ব্যথা। তো মন আর শরীরটাকে আমরা আলাদা করে দিই। হুম, তো এটা যদি করতে পারি, এটা প্র্যাকটিস, মার্শাল আর্ট, যোগা, এইগুলো, প্রাণায়াম, এইগুলো বিভিন্ন রকম মেডিটেশন, বিভিন্ন আমাদের প্রসেস রয়েছে। কমান্ডো মানে এই না যে গেলাম আর শুধু গুলি চালালাম, এটা লোকের ভুল ধারণা। ইটস আ প্রসেস। বেসিক্যালি তোমাকে মানুষ থেকে কনভার্ট করে দেওয়া, যার জন্য আমাদের এনএসজির কোর্সের নামই হচ্ছে কনভার্সন কোর্স। হুম, মানুষ থেকে তোমায় কমান্ডোতে কনভার্ট করবে। কমান্ডো মানে ইউ ক্যান অ্যাচিভ এনিথিং এগেনস্ট ইয়োর লাইফ, ইউ আর কমান্ডো। এত right. সহজ নয় শব্দটা। কবি বলেছিলেন কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়। আজকের এই এপিসোডের পর নিঃসন্দেহে বলা যায় কতটা সহ্য করতে পারলে পরে এনএসজি হওয়া যায়, দেশ সেবা করা যায়। এই এপিসোডে পড়তে পড়তে যে জিনিসগুলো দীপাঞ্জন দা আমাদের সঙ্গে শেয়ার করলেন তা হয়তো ইতিহাস হয়ে থেকে যেতে পারে। কারণ আমরা বুঝলাম সাধারণ মানুষ হয়ে বাইরে থেকে যেগুলোকে দেখে রঞ্জিত এক উপকরণ মনে হয়, বাস্তবের মাটিতে তা কতটা কঠিন, কতটা সহ্য করা আমার মনে হয় পর্বত সম চাপ। দীপাঞ্জন দা অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও। দেখতে থাকুন শিবম দাস পডকাস্ট। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি এবং চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। নমস্কার।